দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনামগুলো। দুর্নীতির অভিযোগ নাকচ জেনারেল আজিজের, মার্কিন নিষেধাজ্ঞাকে বললেন অবিচার। আমি তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। আজিজের উপর নিষেধাজ্ঞার কথা আগেই জানত সরকার, দুর্নীতির প্রমাণ বলছে বিএনপি। রাইসির অন্তিম যাত্রায় কান্নার রোল, ইরান জুড়ে শোক, হত্যার ষড়যন্ত্রের গুঞ্জন। উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ, কক্সবাজারে নিহত এক, ভোটের হার নিয়ে সিইসির অসন্তোষ। ময়মনসিংহে গর্ত খুঁড়ে 2 শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার, হত্যার পর পুঁতে রাখার ধারণা। মত প্রকাশের স্বাধীনতায় আর্টিকেল 19-এর বৈশ্বিক রিপোর্টে 161 দেশের মধ্যে 128 বাংলাদেশ। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শিরোনামে বিষয়গুলো এসেছে, একদিকে যেমন রয়েছে জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা, সেটিকে নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তা নিয়ে কথা বলবো। এর পাশাপাশি উপজেলা নির্বাচন নিয়েও খানিকটা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে। আছেন জনাব এম এ আজিজ, তিনি সিনিয়র সাংবাদিক, আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং জনাব সুভাষ সিংহ রায়, তিনি প্রধান সম্পাদক abnews24.com। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জেনারেল আজিজকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপানুতোর চলছে তার ব্যাপারে একটা প্রতিবেদন দেখে নেব। দুর্নীতির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্যুটি গড়িয়েছে রাজনীতির মাঠেও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ভিসা নীতির প্রয়োগ নয়। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে আসার আগেই বাংলাদেশ মিশনকে জানানো হয়েছিল। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তবে বিএনপি মহাসচিবের দাবি, দুর্নীতিতে নিমজ্জিত সরকার, এর প্রমাণ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে। মির্জা ফখরুল বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা অতীতেও এসেছে, সরকার তা পরোয়া করেনি। আন্দোলন ছাড়া বিকল্প দেখছেন না বিএনপি মহাসচিব। শুরুতেই জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই। এই যে নিষেধাজ্ঞাগুলো আসে একের পর এক, তার আগে পিছিয়ে কিছু রাজনৈতিক ঘটনা থাকে। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লু সফর করে গেলেন এবং তার বক্তব্যে আমরা দেখেছি যে অস্বস্তির বিষয়গুলোকে খানিকটা পাশে রেখেই তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলেছেন। তারপরে আবার এই নিষেধাজ্ঞা আসলো, এর পেছনের কারণটা কি বলে মনে হয় আপনার? পিছনের কারণ অনুসন্ধান করতে বললে অনেক লম্বা কথা, আমি তো লম্বা কথায় যাচ্ছি না, এবং প্রমাণিত সত্য নয় সেরকম একটি বিষয় যখন পারসেপশন তৈরি করার জন্য সামনে আসে, তখন আরে কি ব্যাখ্যা করবো? মাসুদ কামাল ভাই হয়তো ব্যাখ্যা দিতে পারবেন, আজিজ ভাই। আমি অবাক লাগলো যখন আপনার পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, এটা যখন পারসেপশন তৈরি করা হলো এবং
জ্ঞানী গুণীজনরা যখন এ ব্যাপারে দৃঢ়তার সাথে তাদের বক্তব্য দিল, কেউ প্রবন্ধ লিখলো, সেমিনার সিম্পোজিয়াম জ্বালিয়ে ফেললেন, তা সেরকম জায়গায় পরবর্তীতে যখন আইনের দৃষ্টিতে প্রমাণিত হলো কানাডার আদালতেই, তখন তো ওই জ্ঞানী গুণীজনদের বলেননি যে আমরা ভুল বলেছি কিংবা আমরা ঠিক করি নাই। আর আত্মপক্ষের সমর্থন এটা খুব জরুরি বিষয়। এখানে আত্মপক্ষের সমর্থনের কোনো বিষয় আমরা দেখছি না। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে দুর্নীতির প্রসঙ্গ যখন আনা হয়, আজিজ ভাই আছেন, জানি না তিনি এই ব্যাখ্যাটা কেমন দেবেন। আমি বহু আগে একটা বই পড়েছিলাম মওজুদ আহমেদের, ব্যারিস্টার মওজুদ আহমেদের। তিনি যেরকম কথা বলতেন কিন্তু লেখার সময় কিন্তু তিনি অনেক কিছুই সত্য উচ্চারণ করে ফেলতেন, লিখে ফেলতেন। তার একটি বই আছে যে বইটা এখন বাজারে পাওয়া যায় না। আমি বহু কষ্ট করে আর একটি কপি বের করেছিলাম। সেই বইটি হচ্ছে ইউপিএল থেকে বেরিয়েছিল, চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা। এটা 1983 থেকে 1990। সেই বইতে তিনি সুস্পষ্টভাবে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জিয়ার সাথে তার তর্ক হয়েছিল যে প্রতি মাসে 3 লাখ টাকা করে 10 জন মন্ত্রীকে দলের জন্য চাঁদা দিতে বলা হয়েছিল। এই ব্যাপারটিতে সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, যেটা তার কাছে মনে হয়েছে এটা গঠিত অপরাধ। যদি আজিজ ভাই না পড়ে থাকেন, আমি বইয়ের একটা কপি তার কাছে পাঠিয়ে দিতে পারবো। আমার কাছে এই ব্যাপারগুলো যারা মানবাধিকারের ফেরিওয়ালা বলে প্রতিষ্ঠিত কিংবা যারা এর পক্ষে কথা বলেন, তারা যেভাবে সরকার বিরোধী একটা মনোভাব নিয়ে কথাগুলো বলেন, সেখানে আমার কাছে এই কথাগুলো খুব একপেশে মনে হয়। এখানে আরেকটা প্রশ্ন জাগে মনে, সেটা হচ্ছে আজকে যখন পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এই বিষয়টা সেনাবাহিনীর, কিন্তু অভিযোগ তো আর সেনাবাহিনীকে কেন্দ্র করে নয়, সেনাপ্রধান তার ভাইদের সাজা মওকুফ করানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছেন সেটা নিয়ে। সেক্ষেত্রে এটা সেনাবাহিনীর বিষয় হলো কি করে? আপনি তার আগে একটু বলিনি, আমি আগ বাড়িয়ে বলি। জেনারেল আজিজের ভাইকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়টা কিন্তু কেউ সামনে কখনো আনেননি। এবং যেই রায়ের প্রেক্ষিতে এই সাজা দেওয়া হয়েছিল, সেটা কোন সময় দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, কি প্রেক্ষিতে দেওয়া হয়েছিল, তো এগুলো নিয়ে এখন আর ব্যাখ্যা আমি আর করছি না। আমার কাছে খুব স্পষ্ট করে যেটা মনে হয় যে আপনি আত্মপক্ষের সমর্থন সুযোগ না দিয়ে আপনি একপেশেভাবে এগুলো করতে পারেন না। আর একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আপনার মনে পড়ে যখন বিএনপি এবং তার সমমনা দলগুলো দেশের বিভিন্ন বিভাগীয় জায়গায় তারা সমাবেশ করছে, প্রথম চট্টগ্রামের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ উৎফুল্লের সাথে বলেছিল স্যাংশন আসছে, স্যাংশন আসছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে এইসব নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উল্লসিত হওয়ার কিছু নাই। তা আমি ধন্যবাদ জানাই তার এই বিলম্বিত বোধোদয়ের জন্য। জি, আজকে জনাব ওবায়দুল কাদের আবার বলছিলেন যে এই নিষেধাজ্ঞা ভিসা নীতির কারণে হয়নি এবং এটা জেনারেল আজিজের ব্যক্তিগত বিষয়। সেইটার গুরুত্বটা আসলে কি? এটা ভিসা নীতির আওতায় হোক বা না হোক, বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধানের ব্যাপারে নিষেধাজ্ঞা আসলো, তো ভিসা নীতিতে হলেই বা কি হতো, আর না হলে? আমরা এখানে চারজন আছি এবং আমরা জেনে এসছি, আমার মনে হয় আপনিও একমত হবেন যে এই যে স্যাংশনটি, এই স্যাংশনটি যখন হয় সেই ব্যক্তি শুধুমাত্র জানেন। এটা জনসমক্ষে আসার যে ব্যাপারটি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভিসা নীতির যে স্যাংশন সেটি ব্যক্তিকে জানানো হয়, কিন্তু এটা তো আর ভিসা নীতির হ্যাঁ, আওতায় সেই জন্য বলছি, সেইটাই ওবায়দুল কাদের স্পষ্ট করেছেন, সেইটাইকে ধরেই তিনি এটা স্পষ্ট করেছেন কোন ধারায় কোন আইনের বলে এটা করা হয়েছে। এটা তাদের সিদ্ধান্ত, আমি এ বিষয়ে আলোকপাত কি করব। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি পর্যায়ে। এর সাথে আল জাজিরার প্রতিবেদনের সম্পর্কের কথা
জেনারেল আজিজ নিজেও বলেছেন এবং স্বাভাবিকভাবে সেটি বোধগম্য এবং মার্কিন সরকারের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে যারা এই বিষয়গুলোকে সামনে এনেছিলেন। বেশ বিস্তারিত প্রতিবেদন এবং সেই সময় বেশ আলোচনা হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা যখন সামনে আসে, ধরুন র্যাবের উপরে যখন নিষেধাজ্ঞা আসলো, তারপরে অনেকেই বলেছেন যে সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমার মতো একটা প্রবণতা দেখা গেছে। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় দুর্নীতি নিয়ে কোনো আলোচনা হবে, নাকি আসলে এটা আর অনেকগুলো বিষয়ের মতোই একটা পর্যায়ে গিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া সম্ভব হবে? শুনুন, কি হবে আলটিমেটলি এটা তো বলা কঠিন, কারণ আমি তো আমার মতো করে বিচার করি। আমি হয়তো একটা কিছু মনে করি, কিন্তু ওনারা যদি ওভাবে না দেখেন, ওনারা ওইভাবে করবেন না। যেমন আমি মনে করি হওয়া উচিত এই কারণে, দেখেন আজিজ সাহেবের আপনারা একটা ইন্টারভিউ নিয়েছেন, আপনাদের টেলিভিশনে দেখলাম, উনি বলতেছেন যে উনি মনে করেন না ওনাকে এইভাবে দায়ী করা ঠিক। পৃথিবীতে কি আপনি এমন কোনো লোক দেখেছেন, এমন কোনো চোর দেখেছেন যে বলে আমি চুরি করছি? পাইছেন এই পর্যন্ত পৃথিবীতে? খালি বাংলাদেশে, সারা দুনিয়াতে পাইছেন? কেউ স্বীকার করে? হাতে নাতে ধরলেও বলে কি আমার হাতে ধরাই দিছে, আমি নির্দোষ, এটা বলে। কাজে উনি কি বলেন এটা আমার কাছে ইম্যাটেরিয়াল, একদম ইম্যাটেরিয়াল। বাট একটা জিনিস ভাবেন তো, উনি কি বাংলাদেশের একমাত্র সেনাপ্রধান ছিলেন? আরো তো অনেকে ছিলেন। এবং এই শেখ হাসিনার শাসন আমলেই উনি কি একমাত্র সেনাপ্রধান ছিলেন? আর অনেকে ছিলেন। তার কারণে আমরা তো ভাই এগুলি শুনি না, ওনার নামে শুনি। আমি কিন্তু কোনো কিছু প্রমাণ করছি না, প্রমাণ করার চেষ্টাও করছি না। বাট আমি বলছি যখন এটা ওনার নামে উঠে এবং যখন এই সমস্ত ইস্যুগুলি আসে, নামগুলি আসে, জোসেফ, এই নামগুলি তো আসে, এই নামগুলি তো আমরা চিনি। মৃত্যুদণ্ড পাওয়া আসামি, হ্যাঁ বলছে ওটা তো অন্য একটা সরকার ছিল, গুড। যদি আপনি বলেন যে এটা অন্য একটা সরকার আমলে হয়েছে, যদি এটা আপনি বলেন, তাহলে কিন্তু প্রকারান্তর আপনি স্বীকার করে নেন যে আপনার সরকারের আমলে অন্য অন্য ঘটনা যেগুলি ঘটছে সেগুলি এরকম। তাই কি আপনি বলবেন? বলা ঠিক হবে না, এটা বলা ওয়াইজ হবে না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন বেশি। কাজে সেভাবে নয়, বিষয়গুলো হলো কি উনি বলেছেন এখন সরকারের যেটা উচিত হবে। দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু এলেবেলে কোনো দেশ না, যা ইচ্ছে বলে দিলাম, তারা তাদের মতো করেই চলে। এবং ডোনাল্ড লু যখন আসছিল উল্লাসে তো শেষ নাই, কিন্তু ডোনাল্ড লুকে এটা বলে নাই যে এই সরকারের সঙ্গে পরবর্তীতে আমরা দুর্নীতি দমন নিয়ে কাজ করব। দেখেন উনি বলে গেছেন এই কথা, ওনারা যে লিখিত বক্তব্য বলে গেছেন যে ওনারা দুর্নীতি নিয়ে সরকারের সঙ্গে কাজ করে। এবং ঠিক যাওয়ার পরে যে বিষয়টা ওনার সম্বন্ধে বলা হয়েছে আজিজ সাহেব সম্পর্কে, এটা দুর্নীতি বিষয়ক একদম, জাস্ট মানে দুর্নীতি করছেন আপনি, চুরি করছেন আপনি, এগুলি বলা হয়েছে। তো এইগুলি ওইটারই ধারাবাহিকতা। এবং যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে উনি এটা আগেই জানতেন, আমাদের ওয়াশিংটনে আগেই জানানো হয়েছিল। এটা সব জেনে তো অবাক হওয়ার কিছু নাই। এবং সরকারের পক্ষ থেকে এটা নিয়ে তো তারা মেনেই নিয়েছে। আগে জানলে যদি সরকারের জন্য না মানার মতো হতো, তাহলে সরকার আগে এটা থামানোর চেষ্টা করতেন, অথবা অন্য কিছু অন্য ব্যাখ্যা দিতেন, সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দিতেন, তা তো করেন নাই। সরকার থেকে যে বলা হচ্ছে এটা তার ব্যক্তিগত, সেটাই বা কিভাবে হয়? এইটা হলো ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো পয়েন্ট এইটাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যক্তিগত, আর আজিজ সাহেব কি বলেছেন? এটার দায় সরকারের উপরেও আসে, সরকারের উপরে আসে। আজিজ সাহেবের এটা হলো চাতুর্য এরকম, উনি ওনার দায়টাকে উনি ওনার সঙ্গে সরকারকে জড়াই নিচ্ছেন। এইটা উনি বলছেন এই কারণে, তাহলে দায়টা সরকারের উপরে চাপে। এটা হলো ওনার চাতুর্য, আমি বলবো পরিষ্কার ভাবে বলবো যে উনি এইভাবে নিজের উপর দায়টাকে কমাচ্ছেন। আমি মনে করি এটা আজিজ সাহেবের ব্যক্তিগত অপরাধ, নাকি আজিজ সাহেবের সঙ্গে সরকারের মানে যোগ সাজস এটা হয়েছে, নাকি সরকার এটাকে প্রশ্রয় দিয়েছে, নাকি এটা আদৌ ঘটে নাই, নাকি এটা সম্পূর্ণভাবে আপনার যুক্তরাষ্ট্রের ব্যাপার, এই বিষয়টা একটু সুরাহা হওয়া দরকার। যদি সুরাহা না হয় তাহলে কি হবে? যার মনে যা আছে সে সেটাই বিশ্বাস করে বসে থাকবে। এইটা হবে ভয়ঙ্কর। কাজেই সুরাহাটা সরকারকেই করতে হবে। সরকার কি একজন ব্যক্তির দায় নিজের কাঁধে নেবেন? সুরাহাটা সরকারকেই করতে হবে। আমি তো মনে করি এটা বিচার বিভাগে তদন্ত হতে পারে, এটা নিয়ে তদন্ত কমিশন হতে পারে, প্রয়োজনে দুদক এটা মামলা করতে পারে, এটা নিয়ে এই মামলা করে এই মামলার সমাধান হতে পারে। কিন্তু আমাদের মন্ত্রীদের মধ্যে আমার কাছে মনে হয়েছে টোটালি একটা দায় সারা আচরণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আমি এখনো পড়ি নাই। কেন ভাই আপনি পড়েন নাই কেন? আপনি কি পড়েন? আপনার লোকজন পড়ে আপনাকে জানায় নাই কেন? এটা তো বাংলাদেশের লোকজন তো আর রাত 3টার দিকে জানি, তা আপনি পড়লেন না কেন ভাইয়া? পড়া তো বুঝেছিল।
পররাষ্ট্রমন্ত্রী বলে এটা আর্মি দেখবে, এটা আর্মি দেখবে কেন? বেজ্জতিটা কি আর্মির জন্য আমরা হয়েছি? এইগুলি মানে এইগুলো হলো কি দায় সারা কথা। আমি মনে করি এই বিষয়টাকে সুরাহা হওয়া উচিত সরকারের ভাবমূর্তির স্বার্থে। জি, সুরাহা করলেই পারে, দুদক এটা মামলা করতে পারে, আমি মনে করি দুদক তদন্ত করতে পারে। জি, জনাব আজিজ আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে এটা ভিসা নীতির আওতায় হয়েছে কি হয়নি, যেমন এটা বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশনস অ্যাক্টের 7031C ধারায় এই নিষেধাজ্ঞাটা দেয়া হচ্ছে, এবং কোনো কারণে মনে হচ্ছে জনাব ওবায়দুল কাদের এতেই সন্তুষ্ট যে এটা ভিসা নীতির আওতায় হয়নি। তো দুটোর মধ্যে আসলে তফাৎটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, অ্যাকশনটা এক, অর্থাৎ ভিসা নীতি যদি আরোপ করতো নিষেধাজ্ঞা, তাহলেও তার আমেরিকায় যাওয়া তার বন্ধ হতো। আর এই অ্যাক্টে যেটা করা হয়েছে সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে। এর সাইডলাইনে হচ্ছে আমেরিকা এবং ইউরোপে যদি কোনো সম্পদ থাকে তা ফ্রিজ হয়ে যাবে, কনফিসকেটেড হয়ে যাবে। এটা তো আর বলা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরেন তিনি সাবেক আর্মি চিফ, এখন কতকগুলো ব্যাপারটা হলো যে 1 ঘন্টার একটা প্রোগ্রাম আল জাজিরা করেছিল, সেখানে কিন্তু ভিডিও, অডিও, সাক্ষাৎকার সব কিছুই দেখাইছে। সেখানে সরকারও ওইটাকে উড়িয়ে দিয়েছে, এবং কিন্তু জনগণ যারা দেখেছে তারা কিন্তু কিছু হলেও বিশ্বাস করেছে। তখনই এটা কিন্তু এই রিপোর্টটাকে বিবেচনায় নেওয়া উচিত ছিল, নেয়নি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ধরেন আপনার 3টা ভাই, 2জনের যাবজ্জীবন, 1জনের মৃত্যুদণ্ড, 3জনই মুক্তি পেলেন, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অর্ডারে মুক্তি হলো, অথবা 2জন এক্সিকিউটিভ অর্ডারে হোম মিনিস্ট্রির থেকে মুক্তি হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমি কিছু জানি না। ওনার মন্ত্রণালয় ছড়া প্রসেস হয়েছে, এই ফাইল প্রসেস হয়েছে, বলেন। 2, এটা কিন্তু তার মেয়ে আজিজ আহমেদের মেয়ের বিয়েতে সেনা কল্যাণের সেনাকুঞ্জে তার ভাইয়ের দাওয়াত খেয়ে গেছে, এটারও কিন্তু ভিডিও দেখা গেছে। এই জবাবগুলো হয়তো আপনি বলতে পারেন এটা রিপোর্ট করেছে যে তার ভাইয়ের মাধ্যমে সেনাবাহিনীর, অর্থাৎ ওখানে কাজ দিয়ে তিনি মানে টাকা পয়সা নিতেন, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু যে জিনিসগুলো দৃশ্যমান, যেমন তিনি বলেছে যে অনেক সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনার নিষ্ক্রিয় করে ফেলছে, সহযোগিতা করেছে, এগুলো ধরেন এটা তো রাজনৈতিক কারণে সরকারের কাছাকাছি যারা আছে, যারা খুবই পাওয়ারফুল, এখন তো সবাই বলাই হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়। এখন এখানে এগুলো তো প্রমাণ সাপেক্ষ তো বটেই। যেসব জিনিসগুলো দৃশ্যমান, ধরেন 3জন খুনের আসামি, 1জন মৃত্যুদণ্ড, কোর্টই তো বিচার করছে। কোর্ট বাংলাদেশেরই কোর্ট, কোন আমলে করছে তাও না, বাংলাদেশেরই কোর্ট। সেটা আবার পুনঃ তদন্ত হতে পারত, রিভিশন হতে পারত সুপ্রিম কোর্টে। আপনি তো ব্যারিস্টার, আপনি তো আইন জানেন, রিভিশন হতে পারত, কই রিভিশন তো করে নাই। সুপ্রিম কোর্টে এই কেসগুলো রিভিশনের স্কোপ ছিল, সেটা না করে মার্সিতে গেল কেন? আর মার্সিতে যদি কোনো কাউকে আপনার দণ্ড মওকুফ করা হয়, এটা কি ফাইল হোম মিনিস্ট্রির প্রসেস করা ছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কি সম্ভব? বাংলাদেশে সম্ভব না। অর্থাৎ সরকার এগুলো সবই জানে। এই জন্যেই আজিজ আহমেদের কথা, একটা কথা আমি গুরুত্ব দেই, যে সরকারকেও কিন্তু সে বলছে যে সরকারও এখানে অনেকটা দায় পড়েছে, তো পড়েছে তো। এখন ধরেন আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের প্রধান বলেন, যারা বলেন, তারা সরকারের সাথে ঘনিষ্ঠ না। হয়তো কেউ ধরেন, এই যে কিছুদিন আগেই সাবেক এক গভর্নর বললেন যে রাজনীতিবিদরা অর্থনীতিবিদদের আপনার ভিত্ত, গৃহভিত্ত না হলেও আজ্ঞাবহ চায়। তো এখন তো সব আজ্ঞাবহ হয়ে গেছে। এখন আজ্ঞাবহ হলে
সরকারের ইচ্ছে মতো তারা কাজ করে, জি। যার ফলে এখন সরকার আর প্রশাসন একাকার হয়ে গেছে। সুতরাং দায় যদি কোনো বিশেষ ব্যক্তির উপরে পড়ে, সেটা কিন্তু সরকারের, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকে তার দায় সরকারের উপরে পড়ে। যেমন আর্মির প্রধান হিসেবে যেটা বললেন, যে আরো একজন আমি জানি, হারুন সাহেব, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে গিয়ে ডেস্টিনিতে তিনি চেয়ারম্যান ছিলেন, তার অ্যাকাউন্টে বহু টাকা পাওয়া গেছে। জি, হ্যাঁ, তিনি সেখান থেকে একটা বিরতির সময় রিলিফ পাইছে। আরো একজন আছে, জি। পরে ফিরে আসবো আবারও আপনাদের কাছে। দর্শক, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। কথা হচ্ছিল মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে। ফিরে আসবো জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে। এই যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলছে, সবকিছুর পরে তো বাংলাদেশের যে ভাবমূর্তি বলুন বা বিশ্বের দরবারে তো সবাই জানলো যে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ একটি নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটার প্রভাবটা আসলে কি? ভারতও অনেক বড় রাষ্ট্র, আমাদের তুলনায় অনেক বড় রাষ্ট্র, জনসংখ্যার দিক দিয়ে প্রায় 140 কোটির কাছাকাছি। বর্তমান প্রধানমন্ত্রী তিনি তো গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। তা সেটাকে ভাবমূর্তি নিয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে ওখানে, ভারতের ভিতরে আলোচনা হয়েছে, হয়নি। আমাদেরকে নিয়ে সব কিছু আলোচনা হয়, এটা একটা আমাদের খুব গুরুত্ব বহন করে। এবং আজিজ ভাই একটা কথা বলেছে, মানুষ কিছুটা হলেও বিশ্বাস করে। এই জন্য আজিজ ভাই অনেক সময় কিছু কথা একেবারে ব্লাঙ্ক ছেড়ে দেয়, দিয়ে দেয়, কিছুটা হলেও বিশ্বাস করতে পারে। এবং এই যে ধরে নেওয়া কথা আর ভেবে নেওয়া কথা, এটাও কিন্তু কোনো কোনো সময় অল্প সময়ের জন্য হলেও গুরুত্ব বহন করে। আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি মনে করছি না। আর আজ্ঞাবহ প্রতিষ্ঠানের কথা বলছেন এখন সব আজ্ঞাবহ, তার মানে কি আগে সব আজ্ঞাবহ ছিল না? এটা আছে আলোচনার বিষয়বস্তু না, কিন্তু তার কথার প্রেক্ষিতে আমি বললাম কি ছিল না ছিল। এটা তো ধারাবাহিকভাবে বলতে গেলে তো আমি সারা রাত বলতে পারব। 2004 সালে 21 আগস্টের ঘটনার পর গোয়েন্দা সংস্থার প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে এইভাবে এই যারা আক্রমণ করেছে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এটা তোমার জানার বিষয় না। তো এইগুলো তো সব আছে, ইতিহাসে তো লেখা আছে। অতএব সেই ব্যাপারটা নিয়ে যতটা বেশি আমি আলোচনায় আগ্রহী, তার চেয়ে বেশি আগ্রহী হচ্ছে আমি চাই যে জবাবদিহিতার জায়গা যদি স্পষ্ট করতে চান, কেননা একটা ব্যক্তি তিনি বিজিবির প্রধান ছিলেন কয় বছর, 4 বছর, আর 3 বছর ছিলেন সেনাপ্রধান। এবং এই 7 বছরের তার কর্মকাণ্ড জীবনের কোনো যদি ব্যত্যয় থাকে, সেই ব্যত্যয় নিয়ে কথা বলা উচিত। এবং যাদের এই যে আল জাজিরা টেলিভিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের যে ভাষা, এই ভাষার সাথে যখন মিলে যায়, ওই আজিজ ভাইয়ের মতন বলতে হয়, মানুষ কিছুটা হলেও বিশ্বাস করে। সেটাই হতো সঙ্গ। আর আরেকটা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে, লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়। কিন্তু ডোনাল্ড লু কি বাংলাদেশে এসে বলেননি যে র্যাবের কার্যক্রমের অনেক অগ্রগতি হয়েছে? কারণ 2004 সালে 26শে মার্চে এই সিআইএ সদর দপ্তরে র্যাব প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু জনাব আজিজ যে কথাটা বলছিলেন যে এই যে সাজা মওকুফের বিষয়গুলো, সেটা তো আর জেনারেল আজিজ একা একা করে ফেলতে পারবেন না। অভিযোগের ব্যাপারে যে বিষয়গুলো সামনে আনা হয়েছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলুন, প্রধানমন্ত্রী দপ্তর বলুন, সবারই এক ধরনের সংযোগ থাকে। তাহলে এই বিষয়গুলো নিয়ে ওবায়দুল কাদের যেভাবে কথা বলছেন বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন যে এগুলো জেনারেল আজিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা কি ধোপে টেকে? ধোপে টিকার ব্যাপার না, তিনি তথ্য দিয়েছেন, এক আজিজ সম্বন্ধে আর এক আজিজ বলছেন, তা সেটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং বিষয়। জেনারেল এবং অজেনারেল। জেনারেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমাদের আজকের এই প্রেক্ষাপটে তিনি চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন বেশ আগে। বিষয়টা এখন আসলো কেন? যে কারণে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন উল্লসিত হওয়ার কিছু নাই, এবং বিএনপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কর্মীদেরকে বলেছেন। তার মানে এই বিষয়গুলো তাদের কাছেও মনে হয়েছে একটু অন্যরকম, ওই যে লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়। জি, ধন্যবাদ।
জনাব আজিজ, আপনার কাছে জেনারেল আজিজের প্রসঙ্গ ছেড়ে এবার উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই। আজকে সিইসি বলেছেন যে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক নয়, 30% আশেপাশে হবে, তার থেকে খানিকটা বেশি হতে পারে। এবং এবারে আবহাওয়া বা ধান কাটার কথা না বলে তিনি বলছেন যে এটার জন্য একটি দলের বর্জন এবং তাদের তরফ থেকে জনগণকে ভোট দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করাটা দায়ী। তো সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের কি এই পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছু করার রয়েছে? দেখেন, নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাই যে আমার মনে হয় এইবারে একটু সত্য কথা বলছে। আগের বারে গরম বৃষ্টি দেখাইছে, আর আমি ওইবারই বলেছিলাম যে ভোটার টার্ন আউট আরো কমতে থাকবে এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে যাবে। কারণ উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে বিএনপি 140 জনকে বহিষ্কার করে। প্রথম ধাপে যুগান্তরে ছাপা হয়েছিল প্রত্যেকের নাম এবং পদবি, সেখানে একজন উপজেলা সভাপতি বিএনপির নির্বাচনে দাঁড়িয়েছিল চেয়ারম্যান পদে, আর বাকি সব ইউনিয়ন টিউনিয়ন এগুলা অগরা। এবং এই বহিষ্কৃতদের মধ্যে 7 জন বিজয়ী হয়েছে। আচ্ছা, এটা হলো যারা প্রার্থী ছিল তাদের পছন্দ করে নাই, তারা ভোট দিয়ে দিছে। যেটা হয়েছে গড়ে, এই বহিষ্কার করার কারণে বিএনপির যারা প্রার্থী হয়েছে এদের পিছনে কোনো বিএনপির ভোট সমর্থক কেউ যায়নি, যার ফলে ভোটার টার্ন আউট কম হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট সেই ভোটই ভাগাভাগি হয়েছে। এখন টোটাল যদি 30% হয় তাহলে আওয়ামী লীগের ভোট গেল কোথায়? সারা জীবন তো কয় আওয়ামী লীগ 35-37% ভোট পায়, তার ভোট গেল কোথায়? আর ক্যান্ডিডেট তো ছেড়ে দিছে, প্রতীক তুলে নিছে যে সবাই মিলে ভোট ডেকে আনবে। আর স্থানীয় সরকারে তো এমনি নির্বাচন ভোটার টার্ন আউট বেশি হয়, কারণ এই মহল্লা, গ্রাম, ট্রাম, আত্মীয় স্বজন, নানান কারণ ইকুয়েশনে। তা আসলে হয়েছে কি, একটা বড় দল যদি কন্টিনিউয়াসলি নির্বাচন বর্জন করে আর সরকারি দল যদি নির্বাচনের জন্য গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে, উভয়েরই দায়িত্ব আছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা ফাইনালি কিন্তু ধ্বংস হবে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইলেকশন আপনি দেখেন, আগে যেমন ওই যে কেজরিওয়াল বলছে না পরশুদিন যে পুতিন অর্ধেক নেতা মেরে ফেলছে, অর্ধেকটা জেলে নিয়ে ভোট করছে, 87% ভোট নিয়ে জিতে গেছে। বাংলাদেশে বিরোধী দলের সবরে জেলে ঢুকাই দিছে, ভোট দিছে, জিতে গেছে। পাকিস্তানে ইমরান খান একজন বর্ষিয়ান নেতা, তারা জেলে ঢুকাইছে, তার পার্টি তছনছ করে দিছে, তার প্রতীকও কেড়ে নিছে, তারপরে জিতে গেছে। কিন্তু সেরকম হলে পুতিন সাহেবের মতো বাংলাদেশও কি 87% ভোট দেখাতে পারতো না সরকার? কে? না না না, তখন পুতিন সাহেবের হলো কমান্ডে, ওর ওই পর্যন্ত স্বৈরাচার তো হইতে পারে নাই এখনো। যাক, ওই পর্যন্ত হইতে পারে যাক, এখনো উত্তর কোরিয়া, রাশিয়ার নিচে আছে। যেমন চীনের প্রেসিডেন্ট, সে তো আমৃত্যু প্রেসিডেন্ট থাকবে। তো সুতরাং ওই পর্যন্ত আর একটু কাছে গেছে। দেখেন না যে একটা জরিপে করলেন না, 12 নম্বর আইছে না, আর্টিকেল 19 বলে দিছে না, আমরা দেশ আছি। যতটুকু গণতন্ত্র ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। পরিষ্কার, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মিডিয়ার স্বাধীনতা নাই, এইটাই মাপকাঠি। আর ছোটবেলায় আমরা পড়ছি যে যে নিউজ পেপার, অর্থাৎ পত্রিকা, পেপার, নিউজ পেপার ইজ এ মিরর অফ দি সোসাইটি। অর্থাৎ পত্রিকার পাতা দেখে আজিজ ভাই কিন্তু এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে না। হ্যাঁ, আপনার দিকে তাকিয়ে কথা, এই জন্যই আমি না ওনার দিকে তাকাই, আপনার দিকে তাকাতে হবে। তো এই জন্যই বলছি যে এই দেশে ওই যে বললো না যে যার কথা আমি বলছিলাম ফরাসউদ্দিন, তিনি বঙ্গবন্ধুর পিএস ছিলেন, তিনি পার আওয়ামী লীগার। তিনিও বলছেন যে অর্থনীতিবিদদের কথা শুনতে চায় না, তাদের কৃতদাস না হলেও অন্তত পুরোপুরি আজ্ঞাবহ চায়। আর ওয়াহিদুদ্দিন মাহমুদ একই অনুষ্ঠানে বলেছেন যে গণতন্ত্রের এটা জাস্ট খেলা চলছে, গণতন্ত্র নাই আর কি। এখন তো সবাই বলে একমাত্র আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এবং আওয়ামী লীগের সমর্থক ছাড়া এই দেশে কেউ গণতন্ত্র দেখে না। আর গণতন্ত্র যদি না থাকে, হ্যাঁ, আপনার
ভিক্ষাবৃত্তি না করলে অনেক রাজার শাসিত দেশ ধনী আছে, প্রাকৃতিক ধনী আছে, গণতন্ত্র লাগে না। ধনী হইতে সব দেশই গণতন্ত্র লাগে না। বিশ্বের অনেক ধনী দেশ আছে যেখানে গণতন্ত্র নাই। হ্যাঁ, আবার উত্তর কোরিয়া ভিক্ষাবৃত্তি ওই চীন একটু আর রাশিয়া পয়সা না দিলে চলতে পারে না। আমি তো গেছি তো ওই দেশে। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বানাবে, মাথায় যা আটকা গেছে, 8 টাকা নেই, ওই বিল্ডিং পড়ে আছে। আমাদেরকে দেখাইছে টিম আপেল গাছ লাগাইছে, আপেল ধরে নাই, এতটুকু ডান্ডার সাথে আপেল। এইটা হচ্ছে বিশেষ মানে প্রজেক্ট দেখাইছে। কিন্তু ওই যে বোম পাঠায়, চীন পয়সা দেয়, বোমা বানাইছে, যদি ফুটায় ফেলায়। এই কারণে আমেরিকা আবার বহুত দূর থেকে চীন বারবার আসবে, কারণ এক সময় তো বলতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বুঝছেন না? অনেকগুলো বিষয় আছে তো, খুব ইন্টারেস্টিং বিষয়। এই জন্য বলছি যে আমরা দেশটা মুক্তিযুদ্ধ করে পেলাম, গণতন্ত্র প্রধান উপাদান ছিল। এখন আমাদের দেশ সম্পর্কে বলে গণতন্ত্র নাই। গণতন্ত্র না থাকলে তো সুবিধাবাদী শ্রেণী তৈরি হবে। আমরা বলছি না 22 পরিবার সব লুট করে নিয়ে গেল, একই কথা। এখন 9-10 পরিবার, ভাইয়ের দল যখন ক্ষমতা ছিল 30 বছর, 9-10 কলসি উপচাই পড়ছিল, 9-10 পরিবার, 9-10 পরিবারকে ধরারই ক্ষমতা নেই, বলারই ক্ষমতা নেই গভর্নমেন্টের। আর যেটা বলতেছে শোনেন, আমাকে বলতেই হয়, এক সরকার সব করে না। এদেশের প্রথম কিন্তু আপনি যাই বলেন, গার্মেন্ট শুরু করে দিছে, মডার্নাইজেশন শুরু করে দিছে কৃষিতে, এগুলো প্রবাসী শুরু করে দিছে, এগুলো জিয়াউর রহমান শুরু করে দিয়ে গেছে। এইটাই বাচ্চা দিছে, এটা বাচ্চা দিবেই তো, এর চাইতে মডার্ন। এটা রিয়েলিটি তো স্বীকার করবে না, সব একজন করছে, সব একা। নুরুল কাদের খান কিছুই করেননি। জি, আপনার কাছে আসবো জনাব মাসুদ কামালের কাছে এই পর্যায়ে আসতে চাই। যেহেতু রিপোর্টের প্রসঙ্গ চলে এসেছে আর্টিকেল 19-এর, যেখানে বাংলাদেশের সংগ্রহ 100-র মধ্যে 12 পয়েন্ট যত মনে পড়ে, এবং 161-র মধ্যে অবস্থান 128তম, এবং এটাকে বলা হচ্ছে যে একটা আশঙ্কাজনক অবস্থার মধ্যে আসলে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। যদিও যখনই সরকারকে এই প্রশ্ন করা হয়, আমরা শুনি যে টকশোতে তো সবাই দিব্যি সরকারের সমালোচনা করছেন, ফলে স্বাধীনতায় আসলে তেমন কোনো সমস্যা নেই। এই যে বিভিন্ন বৈশ্বিক সূচক বলুন বা বৈশ্বিক নিষেধাজ্ঞা বলুন বা মার্কিন নিষেধাজ্ঞা বলুন, এগুলোর আসলে কি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে? রাজনীতিতে প্রভাবটা জানেন, মনে করেন একটা বিষয় হলো কি, ধরেন আপনারা খুব সমালোচনা করলো লোকজনের সামনে, এখন আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা তো আপনার উপর। এখন একই কথা শুনে একজন লোক অপমানিত বোধ করতে পারে, আরেকজন লোক অপমানিত বোধ না করতে পারে। কারণ কার কার সহ্য ক্ষমতা কতটুকু, অথবা কার চামড়া কতটুকু মোটা, অথবা কে মনে করে যে আমার এটা, আমি যদি লজ্জা পাই তাহলে তো আমাকে ক্ষমতা ছাড়তে হয়, আমি যদি লজ্জা পাই তাহলে তো আমাকে সেভাবে কাজ করতে হয়, তো সেভাবে তো আমি কাজ করতে চাই না, অথবা আমি লজ্জা পাবো না। এটা তো সিদ্ধান্তের উপর বিষয়টা তো নির্ভর করে। কাজেই দেখেন 100-র মধ্যে 12তম হওয়া এটা খুব গর্বের কোনো বিষয় নয়। আপনি বলবেন যে না যারা করছে এরা বিএনপি করে, এটি যে বলতে পারবেন, তাহলে তো কেজরিওয়ালও বিএনপি করে, কেজরিওয়ালও বিএনপি করতেছে, বিএনপিতে ভাই জয়েন করছে। আপনি বিপক্ষে গেলেই না খারাপ, সে জানে না কিছু, সে বায়াস, সে অমুক, ভাই সবাই বায়াস। আর আপনি এবং আপনার কতিপয় চামচা ঠিক আছেন, আর সব বায়াস। এটা হইলো এইভাবে তো হয় না। মানে কারণ এই যে আপনারা বললেন আমেরিকা বায়াস, অমুক বায়াস, তমুক বায়াস, সব বায়াস, তাহলে কে বায়াস না বলেন তো ভাই, কে বায়াস না? আপনি বায়াস না, আপনার সঙ্গে আপনার ভারত বায়াস না, আর কে বায়াস না? যে আমি আন্তর্জাতিক অঙ্গনের কথা ধরি, তো এরাই তো। তো এভাবে তো আপনি মানে সারা দুনিয়ায় তো আপনি তো আইসোলেটেড হয়ে যাচ্ছেন, মানবেন না তাদের কথা, না ওরা ঠিক বলে না, এটা তো হলো না, তাহলে এদের নিয়েই তো আপনাকে চলতে হচ্ছে। কাজে আপনি বলে একা একা বলতে পারেন, আপনার লোকজন হাততালি দিবে, সে হাততালি দেখে লোকে আবার হাততালি দিবে, তবে এক হাততালি আপনার লোক দিবে, আপনার প্রশংসা করে লোকে হাত দিবে, হাততালি দিবে আপনার নিয়ে হাসাহাসি করে। ডিফারেন্সটা এখানে, দুটি হাততালি কিন্তু। তো আপনি নিজেকে হাসির খোরাক বানাতে চান কিনা দেখেন। আপনি মাপতেছেন, টকশোতে মাপতেছেন, টকশোতে আপনি কথা বলতে পারেন, যেন আমি বলতেছি, আমি অনেক কথা বলতেছি যেগুলো সরকারের পছন্দ হচ্ছে না, আমি বলতেছি, তার মানে গণমাধ্যম একদম স্বাধীন। তো ওরাও তো মাপে, ওদেরও তো কিছু প্যারামিটার আছে, তো সেই প্যারামিটারগুলো কি আপনি অস্বীকার করতে চাচ্ছেন? শুনেন,
একজন চরম অপরাধীরও কিন্তু আত্মপক্ষ সমর্থন করার মতো অনেক কিছু থাকে না, সে তার মতো করে আত্মপক্ষ সমর্থন করে, বিচারক তো আবার দুই পক্ষ শুনেই রায় দেয়। তো ওনাদের কি স্বার্থ আপনাকে 100-এর মধ্যে 12 বানায়? কি স্বার্থ রবে আপনি বলেন তো? ওনারা কি টাকা পাবো, বিএনপিতে টাকা দেবো, তাহলে আপনি টাকা দিতেন, আপনি তো সরকারে আছেন, আপনাদের টাকা বেশি বিএনপির চেয়ে, বিএনপিতে আপনি যে ধরি না। তো এইগুলি হলো কি বাদ, কি বাদ। যখন আমার বিপক্ষে যায় তখন খারাপ, যখন আমার পক্ষে যায় তখন ভালো। তো এইগুলি বলে আপনি কিভাবে আপনি করবেন? তবে গণমাধ্যমের স্বাধীনতা যদি প্রসঙ্গটা বলেন আপনি, এই যে এই সমস্ত যে রেটিং হয়, এরা তো অনেকগুলি বিষয় কিন্তু দেখে, অনেকগুলি বিষয় দেখে। দেখেন, আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। গণমাধ্যমগুলিতে সাংবাদিকরা কাজ করে, আপনি এই সাংবাদিকদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? ধরেন তার ঠিক মতো আপনি বেতন দিচ্ছেন না, কিন্তু মালিককে আপনি টাকা দিচ্ছেন, মালিক টাকা পাচ্ছে, মালিক কে পাচ্ছে? বিজ্ঞাপনের মাধ্যমে পাচ্ছে। প্রত্যেকটা মালিক বলে যে আমি আমার পত্রিকায় 8 বয়স বোর্ড দিই, প্রত্যেকটা পত্রিকা বলে, তাহলে সে বিজ্ঞাপন তো পাবে না। এবং তারা সার্কুলেশন দেখাচ্ছে, যেমন দৈনিক সংবাদের সার্কুলেশন 1,53,000 ভাই। আপনি আজকে আপনার পিয়নটা পাঠান যে ভাই আমার একটা তাবিজ বানাইতে হবে, সংবাদ পত্রিকা লাগবে, আনতে পারবে সে? আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এখানে মাঝে মাঝে আসেন, তো কথা বলেন, আমাদেরই বন্ধু মানুষ। ওনার পত্রিকা সার্কুলেশন নাকি 1,53,000। এই জন্য উনি 900 টাকা কলাম ইঞ্চিতে বিজ্ঞাপন পান। মিশা কথা তো এটা, এর চেয়ে বড় মিশা কথা আছে। 3 মাস পর পর এই মিশা কথার একটা শিট বাই করে, শিট বাই করে ওর নিচে একজন লোক ডেপুটি সেক্রেটারি সিগনেচার করে, এক ভদ্র মহিলা। এই ভদ্র মহিলাকে আপনি বেতন দেয় এই মিথ্যা কথাটা বলার জন্য। তো এইটা তো, এই যে জিনিসটা, এই যে মিথ্যা, এই মিথ্যাটা কেন? এইটাই হলো গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। সংবাদ বলে তারা নাকি সবাইকে 8 বয়স বোর্ডে বেতন দেয়। কয় মাসের বেতন বাকি জিজ্ঞেস করেন তো? ভরে কাগজ দেয়, 8 বয়স বোর্ডে বেতন দেয়। তো এই যে মালিককে, এবং এই জন্য সরকার জানে, সরকার কিছু বলে না। কি কারণে বলে না? তারা মালিককে সুবিধাটা দেয়, দিয়ে সাংবাদিকদেরকে, যখন সাংবাদিক নিষ্পেষিত হতে থাকে, বেতন না পেতে থাকে, তখন সে 4 মাস আগের বকেয়াটা পাওয়ার জন্য যেভাবে বলে ওইভাবে লেখে। ওর তো লক্ষ্য কিন্তু মানে কারেন্ট মাসের বেতন না, 4 মাসের আগের বকেয়াটা পাওয়ার জন্য। তো কি হচ্ছেটা কি? তো এগুলি ওই টক শোতে কে কথা বলতে পারলো, মাসুদ কামাল বলতে পারলো, অথবা আজিজ ভাই বলতে পারলো, অথবা সুভাষ সিংহ রায় আজিজ ভাইকে ধরতে পারলো, যে এইগুলি বইলা কিন্তু আপনি স্বাধীনতার এটা লিটমাস পেপার না, এটা আসলে। জি, ধন্যবাদ জনাব রায়। এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, এই যে বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে রিপোর্টগুলো, সেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলুন কিংবা এই আর্টিকেল 19, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন বিএনপির সময়ে পরপর 3 বছর দুর্নীতিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন করেছিল, সেটার কথা আওয়ামী লীগ নেতারা বলেন, কিন্তু আজকের দুর্নীতি নিয়ে যখন এই প্রশ্নগুলো ওঠে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে, তখন সেটার কোনো দাম তাদের কাছে আছে বলে প্রতীয়মান হয় না। সেটার কারণটা কি? আমি একবার ব্যারিস্টার মওদুদ আহমেদকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার যখন লেখেন, যেটা আমি প্রথমে বলেছি, তখন তো মাঝে মাঝে সত্য কথা বেরিয়ে আসে, বলার সময় এত উল্টাপাল্টা বলেন কেন? তাহলে বলছে এই বেটা দেখিস না, এই জন্য আমি ইংরেজিতে বই লিখি যাতে বিএনপির লোকরা না বোঝে। তো এখন এই কথাগুলো যে যখন মাসুদ কামাল ভাই তো বেশ কাঁচা বাংলা ব্যবহার করেন এবং সুযোগ পেলে দুই পক্ষকেই তিনি ধরার চেষ্টা করেন, এটা একটা ভালো দিক। এবং কিন্তু দুটো পত্রিকা বেছে নিলেন, যে দুটো পত্রিকার সাথে আরও অনেকগুলো পত্রিকা আছে, অন্য পক্ষীয় পত্রিকা, তাদের কথা কিন্তু তিনি উল্লেখ করলেন না। এটাই কিন্তু সৃজনশীলতা। এখন এই সৃজনশীলতার মাঝখানে আমি আর কি কথা বলবো? আপনি একটা কথা বললেন, জরিপ 98 সালে যখন ভয়াবহ বন্যা হয়েছিল, তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তখন বিবিসি এবং CNN এই দুটি আন্তর্জাতিক গণমাধ্যম বলেছিল 10 মিলিয়ন পিপুল মারা যাবে না খেয়ে। নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা। আর এই দুজন যে অনেক জানা মানুষ, তারা তো ওটার স্বীকারই করবেন।
একটি মানুষকে শেখ হাসিনা না খেয়ে মরতে দেননি। কোভিড যখন বাংলাদেশ সহ সারা পৃথিবী তখন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে দিল কোভিড-19, তখন তো নামকরা বিশ্ববিদ্যালয়ের জরিপ তো আমরা গণমাধ্যমে এবং আপনার এই টেলিভিশনেও আমাদেরকে দু একবার এখানে আলাপ করতে হয়েছে এই প্রসঙ্গে, যে হাজার হাজার লোক রাস্তার উপরে না খেয়ে মরে থাকবে, রোগাক্রান্ত হয়ে মারা যাবে, কোভিড আক্রান্ত হয়ে মারা যাবে। এই যে পিটার হাস যখন প্রথম মাননীয় রাষ্ট্রদূত, তিনি যখন বাংলাদেশে প্রথম আসলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন তার পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রপতির কাছে, তারপরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, তিনি প্রথম বলেছেন তার দেশ যে কাজটি পারেনি এই কোভিড নিয়ন্ত্রণে, বাংলাদেশ আপনার নেতৃত্বে সেই সফলতা দেখিয়েছে। আর এই পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রথম 10টি দুর্নীতিমুক্ত দেশের যে তালিকা আপনি এখন বের করেন, আপনার সামনে তো ল্যাপটপ আছে, বের করেন, এই 10টির মধ্যে অন্তত 7টি পাবেন যাদের জনসংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটির মধ্যে। আর যেই দেশের 17 কোটি 18 কোটি মানুষের দেশ, সেখানে আপনি জরিপ জাতীয় যা কিছু উপস্থাপন করেন, এগুলো আমার কাছে একেবারেই বোধগম্য না। মানে বাংলাদেশের মতো বড় জনসংখ্যার দেশে জরিপ অর্থহীন, তা তো বলি নাই, এক কথায় প্রকাশ করা তো মুশকিল। আপনি তো আজিজ ভাইদের আক্রান্ত হয়ে গেলেন, সংক্রামিত হলেন, উনি এইভাবে বলা যাবে না। আমি বলছি যে এই জরিপগুলোর কথা বলা হয়, রেটিংয়ের কথা বলা হয়, সেই রেটিং নানান কারণে নানান অছিলায় তৈরি হয়ে থাকে, এটাই আমি বক্তব্য হয়েছে। আপনি যদি আবার শুনতে চান আর্টিকেল 19 এর কি উদ্দেশ্য? জি, আর্টিকেল 19 এর কি উদ্দেশ্য সেটা আমি এখন, আপনি যদি আর্টিকেল 19 প্রথম থেকে শুরু করতেন আমি কথাগুলো বলতাম। আমি একেবারে খোলামেলা বলি, আপনি এই জাতীয় জরিপ বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো করা হয় গত 15 বছরে করা হয়েছে, নানান রকমের অসঙ্গতি আছে। আপনি যদি একটা অসঙ্গতির কথা উল্লেখ করতে চান, সেই পদ্মা সেতু নির্মাণ থেকে শুরু করে বহু জায়গায় এটা আছে। এই যে আজিজ ভাই তো বহু গল্প দিয়েছেন যে 10,000 কোটি টাকার পদ্মা সেতু 30,000 কোটি টাকা খরচ হয়েছে। আরে বাবা, তারপর কি পছন্দের বিশ্বব্যাংক থাকা অবস্থায় সংশোধিত যে বাজেট হয়েছিল, সেই বাজেটই হয়েছিল 25,000 কোটি টাকার উপরে। এখন বলে ফেললো, ওই যে বিশ্বাস করলেও করতে পারে, এদিন ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছেন। গণমাধ্যমের স্বাধীনতা আছে কি নেই, এটা এক বাক্যে যদি আপনি আলাপ করতে চান, বাংলাদেশের সবকটি পত্রিকা আজকে আপনার টেবিলে নিয়ে আসেন, প্রথম পাতা শেষ পাতা দেখেন, আপনি দেখবেন যে শিরোনামগুলো, যে প্রতিবেদনগুলো সরকারের পক্ষে ওকালতি করার জন্য শিরোনাম, নাকি গণমাধ্যমে তার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব তাদের নীতির উপর দিয়ে এই শিরোনামগুলো হয়েছে। এটাই বাস্তবতা। অতএব এখন বলাটা খুব সহজ, বাস্তবতা অনেক দূরে। জনবাজি যদি যোগ করার থাকে, যোগের বিষয়টা হচ্ছে যে দাদারও তো পত্রিকা আছে, আমরাও সাংবাদিকতা করছি। ধরেন আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ধরেন অবজারভার, ডেইলি স্টারে আমাদের জীবনের প্রথম সাংবাদিকতার তো অবক্ষয় হয়েছে। অনেক সম্পাদক আছে, পত্রিকার তার সার্কুলেশন বেশি, পত্রিকার তার খবর নেই, পত্রিকার কোনো নাই, সার্কুলেশন নেই, 2,000 নাই, ডিএফপিতে তার আছে 1.5 লাখ, তার সার্কুলেশন বেশি। এরকম তো আগে ছিল না। আচ্ছা, দিনকালে কি ছিল? আগে ছিল না, ছিল না, চলে না, তখন যখন সরকার ক্ষমতা ছিল, কোথায় যখন বিএনপি ক্ষমতা ছিল, তখন দিনকালে সার্কুলেশন কম ছিল, কম ছিল। কিন্তু এই যে আমার দেশ কোনো আইন না পায় খামাখা প্রেসটারে রেড করে বন্ধ করে দিয়ে বন্ধ করে রাখছে। দিগন্ত টিভি আইনের মাধ্যমে বন্ধ করেন, পারলে তা করেন নাই, তার কাটিয়ে দিচ্ছে। আপনি কি 21 টিভি বন্ধ করা হয়েছিল কি আইনের মাধ্যমে? আরে বাবারে, 21 টিভি তো চলতেছে। না না, যখন বন্ধ করা হয়েছিল, বিএনপি ক্ষমতা এসে প্রথম দায়িত্ব পালন করে 21 টিভি বন্ধ করা। দায়িত্ব পালন সব থেকে বলবেন, ওটা তো আপনি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে এখন তো সব বন্ধ ধরেন, বন্ধ করে। আরে মাসুদ কামাল ভাই এখন তো 21 টিভি দখল করে নিয়ে গেছে। আরে বাবা, সেটা তো অন্য আলোচনা, অন্য আলোচনা। দখল করে নেওয়া ভালো। আমি বলি, আপনি শুরু করেন, আমিও শুরু করি। আমি বলছি কি, মাসুদ কামাল ভাই যেমন সব দিকে বলার চেষ্টা করে, সেটাও আপনি বলেন। হ্যাঁ, ওইটাই আমার কথা হচ্ছে যে, শোনেন, কম বেশি এই দেশে কোনো রাজনৈতিক বড় দল
তাদের ভিতরে গণতন্ত্র নাই, তারা গণতন্ত্র বিশ্বাস করে না, এবং যে গণতন্ত্র বিশ্বাস করে না সে তার ঘরে গণতন্ত্র নাই বলে অন্যের ঘরে গণতন্ত্র নাই সেটা তারা গণতন্ত্র কিছুটা হলেও বিশ্বাস করতে পারে না, তারা সংবাদপত্রের অর্থাৎ মিডিয়ার স্বাধীনতা বিশ্বাস করতে পারে না, এটা হলো স্বতঃসিদ্ধ কথা। আর দ্বিতীয়টা হচ্ছে এখন সংবাদপত্রের স্বাধীনতা, আচ্ছা যে সরকারের আমলে এতগুলো টেলিভিশন চ্যানেল হয়েছে, এতগুলো পত্রিকা, এটা তো ঘুষ খাইছে, টাকা দিছে, এটা বেনিফিট দিছে। এই এত কাঁচা বাংলা ব্যবহার করে কাঁচা বাংলা কি হয়েছে? আমি তো জানি যে ডিক্লারেশন নিয়ে বগল দাবা করে ঘুরতেছে, পয়সা দেয় সরকারকে, আবার পয়সাও দিতে হবে, হে বাড়ি করতে পারে না। ব্যাপার ধন্যবাদ। আমার মনে হয় যারা মাসুদ কামালের মতো যারা রায়ের পছন্দ হয় আপনার কাছে আসে। একটা ঘটনা বলে শেষ করে দিই আপনাকে। দিনকাল পত্রিকা আলোচনাটা হলো না, দিনকালের প্রকাশক ছিল কে? তারেক রহমান। তারেক রহমানের পরে তারেক রহমান যখন দেশে বেড়ে চলে গেল, তখন বলে যে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে তো এটা পত্রিকার প্রকাশনা উনি করতে পারবেন না। তখন উনি ট্রান্সফার করলেন আরেকজন, কিন্তু আহমেদ নাম আছে, আহমেদ হোসেন কি ভদ্রলোকের নাম জানো, যে টাঙ্গাইলের অ্যাডভোকেট, ওনাকে দেওয়া হলো। এটা নাকি হস্তান্তর ঠিক মতো হয় নাই, এবং এভাবে নাকি হস্তান্তর করা যাবে না, এই অজুহাতে দিনকাল বন্ধ। কিন্তু এখন দিনকালের কিন্তু এখন বন্ধ, আরও আজকে 1 বছর হয়ে গেছে প্রায় দিনকাল পত্রিকা বাজারে বের হয় না। তার মানে 15 বছরের মধ্যে 14 বছর ছিল। আমি একটু বলি জিনিসটা, আপনার কথা হলে আপনি একটা পত্রিকা চলে না রে ভাই, দিনকাল চলে না, কেউ পড়ে না। আর বিএনপির লোকজন দিনকাল পড়ে না। তারেক রহমান একসময় কিন্তু এই পত্রিকায় বসতেন, উনি প্রকাশক ছিলেন, তখনও পোলাপান ভালো মতো বেতন পেত না, ইহাও সত্য। উনিও বেতন দিতেন না, উনি এত বড় নেতা হইতে পারেন, উনি দিনকালের লোকজন ঠিকঠাক মতো বেতন দিতেন না, অল্প অল্প টাকা দিয়ে কোনো মতো থাপথুপ দিতেন। দিনকাল আপনি বন্ধ করে দিলেন। আচ্ছা, একটা পত্রিকা আছে বাজারে, নাম হলো আমাদের সময়, ওইটা প্রিন্টার্স লাইনটা দেখেন, প্রকাশক হলো তাপস মজুমদার ব্র্যাকেটে প্রয়াত, মানে একটা মৃত লোক একটা পত্রিকার প্রকাশক। কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই ক্ষেত্রে বাণী দিয়েছে জিএম কাদের সেন। বাণীটা কি? যে ইলেকশনে সরকার যাকে ইচ্ছা হয়েছে জিতাইছে, যার ইচ্ছা হয়েছে হারাইছে। পত্রিকার ক্ষেত্রে সরকার যেটাকে চায় টিকায় রাখে, যেটাকে চায় না টিকায় রাখে না। সরকার যা চায় সেভাবেই সব চলে। এখন সরকার চায় যে তুমি কথা কও, কথা কইতেছেন আপনি। সরকার চায় না তুমি কথা কও না, তুমি কথা কইতে পারবে না। এখন এটাকে আপনি কি বলবেন? এটাকে আমার স্বেচ্ছাচারিতা, আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, ওনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে? হচ্ছে ওনার ইচ্ছা অনুযায়ী। তো এইটাই বাস্তবতার ভাই, এটাই এই দেশে এবং এই ধরনের দেশে যখন বলা হয় না যে একটা দেশে যখন গণতন্ত্রের অনুপস্থিতি থাকে, তখন এইগুলি ঘটতে থাকে। আপনি আমাকে বলেন ভাই, আপনি আমাকে বুঝান, এটা প্রয়াত লোক কি করে প্রকাশক হয়? জনাব রায়ের কাছে উত্তর আছে কিভাবে? না, প্রয়াত লোক না, তাপস মজুমদারের কথা যেটা বলা হচ্ছে, আমার যতটুকু মনে পড়ে, তিনি যখন ডিক্লারেশন নেওয়া হয় তখন তাপস মজুমদার ছিল, এবং একটা প্রসিডিওরের মধ্য দিয়ে এই ডিক্লারেশনগুলো কিন্তু আসতে হয়। এখন কোনটা ঠিক হয়েছে কোনটা বেঠিক হয়েছে সে আলোচনা এখন আপনি আইনের মানুষ, আপনি ব্যাখ্যা করতে পারবেন। আমি খোলামেলা একটা কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে কথা বলতে হয়, তাহলে আপনি একটা বিশেষ আলোচনা আয়োজন করেন, আজিজ ভাইরে রাখেন, আর মাঝখানে মাস্তাকান ভাইরে রাখেন, আমি একটু আলাপ করি গণমাধ্যমের স্বাধীনতা কাহাকে বলে। আরেকদিন হবে তাহলে, আজকের মতো সেই আমন্ত্রণ জানিয়ে আমি একটা কথা একেবারে স্পষ্ট করে বলি, কই প্রথম আলো ডেইলি স্টার ছাপাইতে কোনো সমস্যা হয়েছে? তারা যে মত প্রকাশ করে যাচ্ছেন, তারা যে দিক নির্দেশনা দিচ্ছেন, তারা নানান রকম উক্তি করছেন, সে ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটেছে? সরকার কি বাধা দিয়েছে? না, ধরার চেষ্টা। অতএব এই না, সেটা অন্য আলোচনা। ধরার চেষ্টা, আরে ধরার চেষ্টা আপনিও আমার ধরার চেষ্টা করেন, আমি আপনার ধরার চেষ্টা করি, সেটা অন্য। আজকের মতো আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।